আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন আমরা আলোচনা করব আজকে মূলত আ ডক্টর ইউনূস একটি মন্তব্য করেছেন দ্য হিন্দু পত্রিকার সাথে একটা ইন্টারভিউতে। তিনি বলেছেন যে বিএনপি চায় সব দলসহ যেন নির্বাচন হয়। সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাতে বিএনপির কোনো আপত্তি নেই। এমন একটি ইঙ্গিত তিনি দিয়েছেন তার সাক্ষাৎকারে। তো এই বিষয়টি নিয়ে কথা বলবো। পাশাপাশি সরকারের যে ১০০ দিন, এই ১০০ দিনে এই যে বিপ্লবের পরবর্তী যে সরকার, এত রক্তপাতের বিনিময়ে যে সরকার, তাদের কার্যক্রম কিভাবে চলছে, সঠিক পথে আছে কিনা? সার্বিক বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, বিশিষ্ট সম্পাদক, লেখক, সাবেক বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এবং জ্বালানি উপদেষ্টা ডক্টর মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাহমুদ ভাই, আপনার বোধহয় একটু ঠান্ডা লাগছে, এটা বোঝা যাচ্ছে। গত 4-5 দিন ধরে ভুগছি ঠান্ডায়। একটু রংপুরে গেছিলাম, সেখান থেকে বোধহয় ঠান্ডা নিয়ে ফিরেছি। না, সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। তো মাহমুদ ভাই, আমি আপনাকে প্রথমে যেটি বলছিলাম একটু সংবাদটা একটু দেখাই। এটি হচ্ছে মানব জমিন থেকে যদি আমি দেখাই, বিশ্বজমিন দ্য হিন্দুকে ডক্টর ইউনূস, আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই, সবাইকে নির্বাচনে চায় বিএনপি। এবং এই সাক্ষাৎকারে একটা জায়গায় তিনি বলছেন, একটা প্রশ্নের উত্তরে তিনি বলছেন, আসন্ন নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা বিষয়ে তার কোনো আপত্তি নেই। বিএনপি চায় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে। এর মধ্য দিয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার রায় দিয়েছে। ডক্টর ইউনূস বলেন, একটি বড় দলের মতামতকে আমরা উপেক্ষা করতে পারি না। অর্থাৎ ডক্টর ইউনূস কিন্তু খুব টেকনিক্যালি পুরো বিষয়টা কিন্তু বিএনপির কোর্টে দিয়ে দিয়েছেন কিন্তু। এবং তিনিও কিন্তু বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন। তারও তো একটা মানে বিবেচনার বা বলার একটা জায়গা থাকা উচিত আমি মনে করি আরকি। তো তিনি বলছেন যে বিএনপি বলছে আওয়ামী লীগ আসবে, ঠিক আছে আওয়ামী লীগ আসবে। তো এই যে পরিস্থিতিতে এই যে বক্তব্যটা আপনি কিভাবে দেখছেন মাহমুদ ভাই? না, আমার কাছে যেটা মনে হলো যে রাজনীতিবিদ না হয়েও ডক্টর ইউনূস কিন্তু রাজনীতিবিদদের টেক্কা দিয়েছেন তার এই ইন্টারভিউতে। তিনি এখন আহ, আওয়ামী লীগকে পুনর্বাসনের সকল দায় দায়িত্ব বিএনপির উপরে চাপিয়ে দিয়েছে এবং এই সুযোগটি কিন্তু বিএনপি তৈরি করে দিয়েছে। শুধু বিএনপি না, এখানে জামাতেরও ভূমিকা আছে, যদিও জামাতের কথা প্রফেসর ইউনূস বলেন নাই। তো আমি জামাতের প্রসঙ্গে পরে আসবো, আগে বিএনপি শেষ করে নেই। তো বিএনপি তো কিছুদিন ধরেই বলছে, বিএনপির নেতা, বড় বড় নেতা যারা আছেন বাংলাদেশে, তারা প্রায় সবাই বলেছেন যে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া চান না। এবং তারা এরকম বলেছেন যে তারা চান যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক এবং নির্বাচনে জনগণ তাদের আওয়ামী লীগকে রিজেক্ট করুক। এটাই মেসেজ দেওয়ার চেষ্টা করেছে বিএনপি এবং আরো বেশ কিছু মেসেজ বিএনপি দিয়েছে এর মধ্যে। প্রথমে আপনার নিশ্চয়ই মনে আছে যে আমি ছাত্রলীগ নিষিদ্ধের দাবি তুললাম এবং দাবি তোলার পরে এই সরকার সেই দাবি দিন দশেক পরে মেনে নিল বা 2 সপ্তাহ পরে মেনে নিল এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো। নিষিদ্ধ হওয়ার সাথে সাথেই বিএনপি থেকে বলা হতে লাগলো যে আমরা এটাকে সমর্থন করি না এবং এখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, পরবর্তীতে আমরাও নিষিদ্ধের আওতায় পড়তে পারি। এটা কেন বললেন বিএনপি নেতারা, সেটা তারাই ভালো জানেন। কারণ ছাত্রলীগ একটি দানব প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, একটা ফ্যাসিস্ট এবং একটা যাকে বলে একটা টেররিস্ট অর্গানাইজেশন হয়েছিল ছাত্রলীগ। তো বিএনপি নেতারা ছাত্রলীগের সাথে নিজেদের তুলনা করে বরং নিজেদের দলকে ছোট করেছেন বলে আমি মনে করি। এটা গেল একটি। তারপরে যখন ছাত্র উপদেষ্টা মাহফুজ ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবুর রহমানের ছবি নামালো বঙ্গভবনের একটি বিশেষ জায়গা থেকে, যার সামনে দাঁড়িয়ে এতদিন সব উপদেষ্টাদের শপথ নিতে হয়েছে পিছনে ফ্যাসিবাদের আইকনের ছবি রেখে, যখন এটা নিয়ে আপত্তি উত্থাপিত হলো, জনগণ আপত্তি জানালো, সেই জনমতকে শ্রদ্ধা করে মাহফুজ এই ছবি নামিয়ে ফেললো এবং নামানোর পরে ইমিডিয়েটলি বিএনপি থেকে কিন্তু নেগেটিভ প্রতিক্রিয়া এলো। বিএনপির নেতা বললেন যে এই ছবি নামানো তিনি পছন্দ করছেন না এবং এটা বলতে গিয়ে তিনি শহীদ জিয়ার প্রসঙ্গ টেনে আনলেন এবং আমি মনে করি এই টেনে আনাটা অত্যন্ত অপ্রাসঙ্গিক ভাবে হয়েছে। কারণ শহীদ জিয়ার তিনি বললেন যে খন্দকার মুশতাক ছবি নামিয়েছিল মুজিবের, পরে শহীদ জিয়া আবার সেই ছবি উঠিয়েছেন। তো এটার সাথে বর্তমানের তুলনা চলে না। এটা একটু বলে নিই আমি, না হলে জনগণ একটু বিভ্রান্ত হতে পারেন দর্শকরা।
কারণটা হলো যে শেখ মুজিবের পতন হয়েছিল, পতন হওয়ার পরে তারপরেই খন্দকার মুশতাক প্রেসিডেন্ট হয়েছিলেন। এবং আপনি তো জানেন যে নিয়ম আছে যে আগের সরকার যখন পড়ে যায় তখন সেই সরকারের প্রেসিডেন্টের ছবি নেমে যাওয়া স্বাভাবিক। তার মানে আমি বলতে চাচ্ছি শেখ মুজিব যদি নিহত না হতেন, তিনি যদি ইলেকশনে হেরে যেতেন কিংবা তিনি পদত্যাগ করতেন, তারপরেও তো তার ছবি নেমে যেত, কারণ তার ছবি তো থাকতে পারে না তিনি প্রেসিডেন্ট না থাকলে। কাজেই খন্দকার মুশতাক পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শেখ মুজিবের ছবি নামিয়েছিলেন। আর জিয়াউর রহমান যে ছবি উঠিয়েছিলেন সেটা ভিন্ন বিষয়। সেটা হলো যে সকল প্রেসিডেন্টের ছবি হিসেবে পাশাপাশি ছবি ওঠানো হয়েছিল। সেটা ব্যাপারটা এমন ছিল না যে খন্দকার মুশতাক যে ছবি নামিয়েছিলেন সেই জায়গায় মুজিবকে পুনর্বাসন করা হয়েছিল, বিষয়টা কিন্তু এরকম ছিল না। তো কাজেই ওই তর্কে কিন্তু এখন আসে না, মানে ওই তুলনাটা প্রাসঙ্গিক না। কিন্তু বিএনপির নেতা এটা বললেন সকালবেলা, বলার পরে যখন তীব্র প্রতিক্রিয়া হলো এটার বিরুদ্ধে, তারপরে তিনি দুঃখ প্রকাশ করলেন এবং তিনি বলতে চাইলেন যে তিনি বুঝতে পারেননি যে কিভাবে মুজিবের ছবি নামানো হয়েছে, এবং তিনি বললেন যে অনাকাঙ্ক্ষিত বক্তব্য তার মুখ দিয়ে বেরিয়ে গেছে। এই যে বিএনপির একের পর এক অবস্থান, যে মুজিবের ছবি নামিয়ে ফেললে তাদের দুঃখ লাগে, তারপরে ছাত্রলীগ নিষিদ্ধ হলে তারা আপত্তি জানান এবং তারা বলতে চান যে আওয়ামী লীগ ইলেকশনে থাকুক। এবং আরো একটি কথা আমার মনে পড়ে যে বিএনপির যিনি জেনারেল সেক্রেটারি মির্জা ফখরুল আলমগীর, তিনি একবার বলেছিলেন আমার যতদূর মনে পড়ে, মানে বিপ্লবের প্রায় কয়েকদিনের মধ্যেই, যে শেখ মুজিবুর রহমানের যখন মূর্তিগুলো নামানো হচ্ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তিনি বলেছিলেন এই মূর্তি নামানো দেখে তিনি দুঃখ পেয়েছেন। তো এইগুলো, এই মেসেজগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দিয়েছে বলে আমি মনে করি। এটা গেল বিএনপির অবস্থান। এবার আসেন আপনি জামাতের দিকে। জামাতের আমির প্রথমে বাংলাদেশে তিনি কয়েকবার বললেন যে তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। এটাও একটা আশ্চর্য ব্যাপার, কারণ আওয়ামী লীগ যে জুলুম করেছে জামাত ইসলামের উপরে, তাদের নেতাদের জুডিশিয়াল মার্ডারের মাধ্যমে ফাঁসি দিয়েছে, সেই দলটিকে তিনি ক্ষমা করে দিচ্ছেন। তিনি কি, আমি জানি না যে তিনি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেই সমস্ত পরিবার থেকে তিনি এই ক্ষমার বিষয়টি জেনেছিলেন কিনা, মানে তিনি একটা অনুমতি নিয়েছিলেন কিনা আমার জানা নাই। এটা তিনি বলেছিলেন বাংলাদেশে। এবার কিছুদিন, এখন বোধহয় উনি লন্ডনে আছেন, লন্ডনে দেখলাম উনি বলেছেন যে আমি সারাদিন বা ঘন ঘন ফ্যাসিবাদ বলতে চাই না, এবং তাদের প্রতি তিনি একটা সহানুভূতি দেখাচ্ছেন। তো এর মাধ্যমে কি হচ্ছে? এর মাধ্যমে একটা দানব দল, একটা টেররিস্ট দল আমি মনে করি, ছাত্রলীগ শুধু না, আওয়ামী লীগের জন্ম থেকে যদি দেখেন, দে আর এ টেররিস্ট পার্টি। এই ধরনের একটা টেররিস্ট দলের প্রতি মনে হচ্ছে যেন দয়া দাক্ষিণ্যের একটা কম্পিটিশন পড়ে গেছে জামাত আর বিএনপির মধ্যে। তো এই অবস্থার মধ্যে আজকে প্রফেসর ইউনূস খুব, আজকে না, উনি বোধহয় গতকাল দিয়েছেন ইন্টারভিউতে, আজকে ছাপা হয়েছে সম্ভবত দি হিন্দু পত্রিকায়, তিনি খুব মুনশিয়ানার সাথে এই পুনর্বাসনের পুরো দায়িত্ব তিনি বিএনপির ঘাড়ে চাপিয়েছেন। কিন্তু আমি চাপাতে চাই দুই দলেরই ঘাড়ে, বিএনপি এবং জামাত দুই দলেরই ঘাড়ে আমি চাপাতে চাই। তাদের এই সমস্ত বক্তব্য ফ্যাসিবাদের পুনর্বাসন এবং ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিচ্ছে। এবং আমি মনে করি যারা এই জুলাই বিপ্লবের, এই মহান বিপ্লবের যারা স্পিরিট ধারণ করে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারে না। কাজেই এই দলের এই সমস্ত নেতারা যদি এই ধরনের বক্তব্য দিতে থাকেন যেগুলো দিচ্ছেন তারা, তাহলে মনে হবে যে তারা এই জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করছেন না। এবং আরো কষ্ট লাগবে আমার এই জন্যে যে আপনি তো জানেন যে বিএনপি নিজেই বলেছে দল থেকে যে তাদের 426 জন শহীদ হয়েছে এই জুলাই বিপ্লবে। তো যে দলের 426 জন শহীদ হয়েছে, কাদের মাধ্যমে শহীদ হয়েছে? এই ফ্যাসিস্ট শেখ হাসিনার দানব পুলিশের গুলিতে শহীদ হয়েছে, ছাত্রলীগ, যুবলীগের এবং আওয়ামী লীগের গুন্ডাদের গুলিতে নিহত হয়েছে। কারণ আপনি জানেন যে ওই সময় এই বিপ্লব দমনের জন্য পুলিশের পাশাপাশি ছাত্রলীগ এবং যুবলীগ এবং অন্যান্য আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা মাঠে নেমেছিল। তো তাদের প্রতি এই অনুকম্পা যারা দেখাচ্ছেন, আমি এক্ষেত্রে বিএনপির কথা বলছি, যে তাহলে কি এই দলটি ওই যে 426 জন যে শহীদ তাদের স্মৃতিকে অমর্যাদা করছে না? একইভাবে জামাতেরও তো শত শত কর্মী এই বিপ্লবে নিহত হয়েছে। কাজে জামাত তো এইসব বক্তব্যের মাধ্যমে তাদের শহীদদের আমি মনে করি অমর্যাদা করছে। এবং আরো একটু অবাক লাগে, এই 16 বছরে
কত জুলুম এই দুই দলের নেতাকর্মীদের উপর দিয়ে গেছে। এই জুলুমের কোনো শেষ নাই। মানে এই ধরনের জুলুম এই কি বলবো, এই 21 শতকে আর কোন দেশে যদি মানে কোন নিজের দেশের কোন শাসক এই ধরনের জুলুম চালান নাই, যে জুলুম শেখ হাসিনা তার জনগণের উপরে চালিয়ে গেছেন। এবং পরে এত তাড়াতাড়ি জি মাহমুদ, আমি একটা তথ্য একটু যোগ করি আপনার সাথে। আমি গতকাল ডক্টর ইউনূসের এই বক্তব্যের পরপর ইউটিউবে একটা জরিপ দিয়েছিলাম, এবং জরিপটা ছিল যে ডক্টর ইউনূস বলছেন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই বিএনপির, আপনি কি নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চান? 60,000 মানুষ ভোট দিয়েছেন গত 7 ঘন্টায়, এবং চাই বলেছেন 12%, চাই না বলেছেন 86%, এবং মতামত নেই হচ্ছে 2% মানুষের। এবং তার 2 সপ্তাহ আগে আমি একটা ভোট দিয়েছিলাম, যেখানে ছিল যে এই মুহূর্তে ভোট হলে আপনি কাকে ভোট দেবেন। বিএনপি পেয়েছে 30%, জামায়াত 53%, ছাত্রদের নতুন দল 9%, মতামত নেই 8%, এবং এখানে ভোট দিয়েছিলেন প্রায় 96,000 মানুষ। তো এগুলো আসলে আক্ষরিক অর্থে হয়তো ওইভাবে জরিপ যে অর্থে বলা হয় বা জনমত যাচাই যেভাবে বলা হয় সেটি হয়তো না, কিন্তু ধরেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে কিন্তু 86% মানুষ। তো এই যে বিএনপি যে আওয়ামী পুনর্বাসনের যে পরিকল্পনা করছে বা এত সফট টোন দেখাচ্ছে, মানে বিএনপি জামাত, যেখানে হিটলারের নাৎসি বাহিনীর মতো এদেরকে ট্রিট করার কথা ছিল যেই অত্যাচার, যে নিপীড়নের পরে, সেখানে এই যে সফটনেস, এটা কিভাবে আপনার মানে কি হতে পারে? এটা কি বুমেরাং হবে? এটা এটা আমি মনে করছি যে এটা কেন করছেন তারা, এই প্রশ্নটা তো নিশ্চয়ই আপনার মধ্যেও এসছে, আমার মনে হচ্ছে আগে। তো আমার একটা ব্যাখ্যা হচ্ছে, আমার ভুল হতে পারে, আমার ব্যাখ্যা হচ্ছে যে তারা মনে করছেন যে আওয়ামী লীগের একটা বিরাট অংশ যারা সফট আওয়ামী লীগের ছিল, তারা এবার হয়তো আওয়ামী লীগকে ভোট দেবে না। তো যেহেতু ভোট যদি তারা আওয়ামী লীগকে না দেয়, তাহলে এই ভোট কোথায় যাবে? আমার কেন যেন মনে হচ্ছে যে জামাত আর বিএনপি ওই ভোটটি পাওয়ার জন্য কম্পিটিশনে নেমেছে, এবং সেখানে বিএনপি হয়তো এগিয়ে আছে, কারণ বিএনপি খুব শক্তভাবে বা খুব দ্ব্যর্থহীন ভাবে তারা বলছে যে তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায়। এবং আপনি যে নাৎসি বাহিনীর কথা বললেন জার্মানি, শুধু নাৎসি বাহিনীর যে ব্যান্ড জার্মানিতে তা তো না, আপনি জানেন যে কোনো রকম নব্য নাৎসি বাহিনীও জার্মানিতে ব্যান্ড। মানে কেউ যদি নতুন একটা দল করে এবং তার ম্যানিফেস্টোর সাথে, তার পলিটিক্যাল বয়ানের সাথে যদি নাৎসি বাহিনীর পলিটিক্যাল বয়ানের কোন রকম মিল পাওয়া যায়, তাহলে সেটাও কিন্তু জার্মানিতে ব্যান্ড। তার মানে বাংলাদেশে যদি ওভাবে আমি চিন্তা করি যে আওয়ামী লীগ তো বটেই, আওয়ামী লীগের ছানাপোনা পর্যন্ত ব্যান্ড হয়ে যাওয়ার কথা বাংলাদেশে, যদি জার্মানির এক্সাম্পল আমরা নেই। তো সেই জার্মানির এক্সাম্পল বিএনপি জামাত কেন নিতে চাচ্ছেন না, সেটা সেটা নিয়ে মানে নানা রকম ব্যাখ্যা থাকতে পারে। আমার ব্যাখ্যাটা আমি দিলাম যে তারা প্রো সফট আওয়ামী লীগের ভোটের জন্য তারা কম্পিটিশন করছে, কিন্তু এটা বুমেরাং হয়ে যেতে পারে। জনগণ কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। যেমন ধরেন আপনি যেটা জরিপ দেখালেন, একটা কনভেনশনাল উইজডম আছে, মানে লোকজনের কাছ থেকে আমি আলোচনা শুনি যে সোশ্যাল মিডিয়ায় নাকি জামাতের সাপোর্টাররা মোর অ্যাক্টিভ বিএনপির সাপোর্টারদের চেয়ে। তো এই জন্য আমি ধরে নিচ্ছি আপনার যে জরিপ ছিল যে জামাত বেশি ভোট পাবে এই মুহূর্তে ইলেকশন হলে, আমি এটাকে অন্যভাবে ধরতে চাই যে যেহেতু জামাতের লোকজন বেশি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, কাজে তারাই জামাতের পক্ষে বেশি ভোট দিয়েছে। এই জন্যই অনলাইন জরিপে আপনি দেখবেন যে জামাত এগিয়ে আছে। সেটা বাস্তব সেরকম নাও হতে পারে বলে আমার ধারণা, কারণ সারা দেশে জামাতের বিশাল সমর্থন আছে এখনো। আমি এটা এরকম কোনো কি বলবো সংকেত আমি এখনো পাচ্ছি না বাংলাদেশে গত 1.5 মাসে। হ্যাঁ, জামাতের জনপ্রিয়তা বেড়েছে, এটা মানতে আমার কোনো দ্বিধা নাই, আগের তুলনায় বেড়েছে। কিন্তু যে জনপ্রিয়তা যেটা বেড়েছে সেটা বিএনপির রাজনৈতিক ভুলের কারণে বাড়ছে বলে আমার ধারণা। রাজনৈতিক ভুলটা কি? যে বিএনপি বেশ কিছু বছর ধরে ইসলাম প্রশ্নে এক ধরনের কম্প্রোমাইজ পজিশন তারা নিয়েছে রাজনীতিতে। ভারত প্রশ্নে তারা একটা কম্প্রোমাইজিং পজিশন তারা নিয়েছে। তো এই কারণে আমি মনে করি বিএনপির মধ্যে যারা প্রো ইসলামিক এবং অ্যান্টি ইন্ডিয়ান যে ভোটার শ্রেণী ছিল, তারা কিছু হয়তো এখন জামাতের দিকে ঝুঁকে পড়তে শুরু করেছে। কিন্তু সেখানে জামাতের মনে রাখা দরকার যে জামাত যদি আবার এরকম সফট বয়ান দিতে শুরু করে, যেটা যেটা জামাতের আমির লন্ডনে বলেছেন যে তিনি সারাক্ষণ ফ্যাসিবাদ বলতে রাজি না, এবং তিনি এক ধরনের আওয়ামী লীগের প্রতি এক ধরনের সহমর্মিতা দেখিয়েছেন। তো এটা যদি করে,
তাহলে বিএনপির যে অংশটি বিএনপিকে ত্যাগ করে জামাতের দিকে ঝুঁকছিল, সেই অংশটি নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়ে যাবে। আরেকটি কথা খুব বলা প্রয়োজন, আপনি কখন পুনর্বাসন দেবেন, কাকে পুনর্বাসন দেবেন? এই যে দলটি এই ধরনের গণহত্যা চালিয়ে যে দলের নেত্রী পালিয়ে গেল, এবং পালিয়ে গেল কোথায়? পালিয়ে গেল তার প্রভুর দেশে, এবং প্রভুর দেশে পালিয়ে যাওয়ার পরে সে কন্টিনিউয়াসলি অনবরতভাবে সে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে, বাংলাদেশের জনগণকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে যে এই বিপ্লবোত্তর সরকারকে উৎখাত করবার জন্য, এবং সে ইন্টারন্যাশনালিও বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। এরকম একটি ব্যক্তির যারা সমর্থক, তাদের কারো কাছ থেকে এখন পর্যন্ত আমি অন্তত কোনো অনুশোচনা আমি শুনি নাই। আপনি শুনেছেন কিনা আমি জানি না। আমি কোন নেতার কাছ থেকে কোনো অনুশোচনা শুনি নাই, আওয়ামী লীগের কোন লেভেলের নেতার কাছ থেকে। এমনকি আপনার মনে আছে নিশ্চয়ই, কদিন আগে এক সময় আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন সোহেল তাজ, তাজউদ্দিন সাহেবের ছেলে। তো সোহেল তাজও কিন্তু বলেছে যে আমি আওয়ামী লীগের কোন নেতা কর্মীর মুখ থেকে এখন পর্যন্ত অনুশোচনা শুনি নাই। তো যে দলের নেতা কর্মীদের মুখে এখন পর্যন্ত কোনো অনুশোচনা শোনা যায় নাই, যে দলের খুনি মন্ত্রীরা যারা এখন অ্যারেস্ট হয়েছেন, তারা তারা যখন বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন, তাদের মধ্যে কোনো অনুশোচনা তো নাই, বরং তারা বাংলাদেশের জনগণকে এক ধরনের থ্রেট দিচ্ছেন। এই ধরনের একটি দল এবং এই ধরনের নেতাদের আওয়ামী লীগ বিএনপি তাদের প্রতি কি বলবো নরম আচরণ করছে এবং তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে। এটা আমি মনে করি যে এই দুটি দলেরই রাজনৈতিকভাবে আখেরে তারা ক্ষতিগ্রস্ত হবে, এবং আগামী নির্বাচন হলে বোঝা যাবে যে এটার ইম্প্যাক্ট কতটা নেগেটিভ হয় তাদের। বিএনপি এবং জামাতের যে সম্মিলিত বলবো না, মানে তাদের অবস্থান থেকে তারা যে বক্তব্য রাখছেন, এটা সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। কিন্তু ধরেন আমি বিএনপির একজনের সঙ্গে আলাপ করছিলাম, মোটামুটি ভালো বোঝেন আর কি দলের অনেক কিছু। বলছিলাম যে এগুলো কেন হচ্ছে। তিনি আমাকে বলছিলেন যে দেখেন বিরোধী দল কি হবে, মানে বিএনপি কনফার্ম যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, তো বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে বিরোধী দল কি হবে? ধরেন জামাত ইসলামী বা ইসলামিক দলগুলো নিয়ে যদি অপোজিশন হয়, তাহলে সেটা ইন্টারন্যাশনালি আমাদেরকে একটু চাপের মধ্যে থাকতে হবে অলওয়েজ। তো ছাত্রদের যে দল, তারা নতুন একটা দলের কথা আমরা শুনছি, ওরা আসলে পোলিং এজেন্টই তো দিতে পারবে না প্রত্যেকটা ভোট কেন্দ্রে, মানে যে অবস্থা ভোটের যে পদ্ধতি আমাদের, তো সেখানে আমাদের তো একটা গ্রহণযোগ্য বিরোধী দল লাগবে। আর আওয়ামী লীগ যদি অপোজিশনে থাকে, তাহলে বিএনপির মধ্যেও আসলে লোকজন একটু চাপে থাকবে, যে যেহেতু তারও একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, বিএনপি লোকজন ভুল কম করবে, এরকম একটা ভাবনা তারা ভাবছেন। আপনি কিভাবে দেখেন এই ভাবনাটা? না, এই ভাবনায় তারা তাদের দিক থেকে হয়তো ভাবছেন, কিন্তু আমি মনে করি এটা না বুমেরাং হয়ে যায়। এই ভাবনা থেকে তারা যেভাবে একের পর এক ব্লান্ডার করছেন, মুজিবের ছবি নিয়ে ব্লান্ডার করলেন, ছাত্রলীগ নিষিদ্ধ নিয়ে ব্লান্ডার করলেন, এখন আবার প্রফেসর ইউনূস পুনর্বাসনের সকল দায় দায়িত্ব বিএনপির উপরে চাপিয়ে দিলেন ইন্টারভিউর মাধ্যমে। তো এখন তো বিএনপির এটা বলার উপায় নেই, না আমরা এটা বলি নাই। মানে এখন বিএনপি কি করবে বলেন? বিএনপি যদি নীরব থাকে তাহলে ধরে নিতে হবে যে হ্যাঁ এটাই সত্য। তাদের চাপের কারণে প্রফেসর ইউনূস আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে বাধ্য হচ্ছে, এটা ধরে নিতে হবে যদি নীরব থাকে। আর যদি তারা কালকে ক্ল্যারিফাই করে যে না আমরা এরকম কোনো কথা বলি নাই, তাহলে সেটা ইউনূস সাহেবকে চ্যালেঞ্জ করা হয়ে যায়। এখন তারা কি করবে এটা আমরা আগামীকালের মধ্যেই হয়তো বুঝতে পারবো যে বিএনপির নেক্সট বক্তব্য কি আসে। এখন আপনার সেই বিরোধী দলের প্রসঙ্গে আমি আসি। এখন বুমেরাং কি হতে পারে জানেন? যে এই সমস্ত কথা বলার কারণে বিএনপির যারা একেবারেই অ্যান্টি ইন্ডিয়ান ভোট ব্যাংক যেটা আছে, অ্যান্টি ইন্ডিয়ান ভোট ব্যাংক এবং প্রো ইসলামিক ভোট ব্যাংক, এরা যদি সব দল বেঁধে জামাতকে ভোট দেয় বিএনপির এই নমনীয়তার কারণে, তাহলে জামাত তো আরো বেশি লাভবান হবে। এটা কি বিএনপির নেতৃবৃন্দ কি চিন্তা ভাবনা করছেন? কিংবা আপনি যেটা বললেন ছাত্ররা যে দল করবে, মানে এটাও তো এক ধরনের একটা কিংস পার্টি হবে, তাই না? ছাত্ররা তো এই দলেরই তো অংশ, এই সরকারের তো অংশ ছাত্ররা। তো তারা যদি একটা দল করে, এটা তো একটা কিংস পার্টি বলতেই হবে আমাদেরকে এটা। তো যদি কিংস পার্টি তারা করতে পারে, তাহলে এমনও তো হতে পারে, এবং তারা যদি ধরেন এই কিংস পার্টি, তারা যদি একটা স্ট্রং অ্যান্টি ইন্ডিয়ান এবং স্ট্রং অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি ফ্যাসিবাদ বয়ান নিয়ে মাঠে নামে, তাহলে আপনি যে বা বিএনপির নেতা আপনাকে যেরকম উড়িয়ে দিয়েছে এই দল সম্পর্কে, সেরকম উড়িয়ে দেওয়া তো সম্ভব নাও হতে পারে যদি তাদের স্ট্রং বয়ান থাকে। কারণ আমি বাংলাদেশে এসে দেখতে পাচ্ছি, আপনি অনেকদিন ধরে বাংলাদেশের বাইরে, আমি অনেকদিন পরে বাংলাদেশে এলাম,
কিন্তু আমি খুব অবাক হয়ে গেছি কনক, যে এই 6 বছরের মধ্যে বাংলাদেশের তরুণ সমাজের মননে এক বিশাল বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। আমার বিদেশে থেকে ধারণা হয়েছিল গত 16 বছর ধরে যেভাবে এদেরকে দিবারাত্র জাতির পিতা শেখানো হয়েছে, বইপত্রে স্কুলে এবং কলেজে যেভাবে শেখ মুজিবের বন্দনা করা হয়েছে, আমি ভেবেছিলাম এরা সবাই ব্রেন ওয়াশ হয়ে বসে আছে। তারা সবাই ধরে নিয়েছে যে শেখ মুজিব একজন মহান নেতা, শেখ মুজিব ছাড়া বাংলাদেশ অচল। কিন্তু অবাক কাণ্ড কি জানেন, বাংলাদেশের এন্টায়ার তরুণ সমাজ এখন আওয়ামী লীগ, ভারত এবং শেখ মুজিবের প্রতি বীতশ্রদ্ধ। আমি যে কোনো জায়গায় যাই, যখন বিভিন্ন সভা সেমিনারে আমি যাচ্ছি, আপনি তো টেলিভিশনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলি মিটিং আমি করেছি গত 1.5 মাসে। বিভিন্ন জায়গায় ইয়াং ছেলেরা বিশেষ করে আমার কাছ থেকে শুনতে চায়, আমি একজন মানে অতি বয়স্ক মানুষ হওয়া সত্ত্বেও তারা শুনতে চায় আমি কি বলি, রাজনৈতিক বক্তব্য কি দেই। আমি ওদের মধ্যে যে ভারতের প্রতি যে বিতৃষ্ণা, মানে যে নালিশ দেখতে পাচ্ছি, তাতে আমি খুব আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে। কারণ তরুণ সমাজ যখন একটা দেশে জেগে যায়, সেই জাতিকে আটকে রাখা যায় না। তো বিএনপি বোধহয় এখানে বুঝতে ভুল করছে। বাংলাদেশের ইয়াং জেনারেশন কিন্তু এখন সম্পূর্ণভাবে অ্যান্টি ফ্যাসিস্ট এবং অ্যান্টি ইন্ডিয়ান হেজেমনি, ভারতীয় সম্প্রসারণবাদ এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এখন বিএনপি যদি ক্রমাগত নমনীয় অবস্থান নিতে থাকে ভারত প্রসঙ্গে এবং হাসিনার ফ্যাসিবাদ প্রসঙ্গে, আওয়ামী লীগ প্রসঙ্গে, তাহলে এই ইয়াং ভোটের একটা বড় অংশ বিএনপি যদি হারিয়ে ফেলে, আমি কিন্তু খুব অবাক হব না। অবশ্যই এটা ডিপেন্ড করবে যে আদৌ কিংস পার্টি হচ্ছে কিনা এবং কিংস পার্টি তারা সাকসেসফুলি তৈরি করতে পারছে কিনা। এটা একটা বড় প্রশ্ন। কিন্তু মাহবুব, আমার মাথায় একটা প্রশ্ন আছে। ধরেন, যেটা আমি প্রথমে একটু বলছিলাম যে ডক্টর ইউনূসেরও তো দায় আছে না। ডক্টর ইউনূস এত ছাত্র জনতার যে রক্ত, পঙ্গুত্ব, অন্ধত্ব, এর পরিবর্তে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে এসেছেন। তিনি বলেছেন ছাত্ররাই তাকে বসিয়েছে। তো তারও তো দায় আছে না, যে এরকম একটা ফ্যাসিস্ট দলকে নির্বাচনে অংশগ্রহণ তিনি শুধু বিএনপির উপরই চাপিয়ে দিচ্ছেন কেন? তার সরকারেও তো একটা মতামত থাকা উচিত। আপনি কি মনে করেন? না, আমি মনে করি তিনি একটা রাজনৈতিক কৌশল প্রয়োগ করেছেন প্রফেসর ইউনূস। কারণ আপনি জানেন বিএনপির কাছ থেকে প্রফেসর ইউনূস একটা বিশাল চাপের মধ্যে আছে। চাপটা কি? দ্রুত নির্বাচন দেওয়ার চাপ। তো দ্রুত নির্বাচন দেওয়ার চাপের মধ্যে থাকার কারণে প্রফেসর ইউনূস খুব চালাকির সাথে বলটা কিন্তু বিএনপির কাঁধে, বিএনপির কোর্টে ঠেলে দিয়েছেন। কারণ তিনি এখন নির্বাচন তো হবে বুঝলাম, কিন্তু যে প্রশ্ন এখন জনগণের মধ্যে চলে আসবে, নির্বাচনে আওয়ামী লীগ আসবে, এই খুনি বাহিনী, এই ফ্যাসিস্ট বাহিনী, তাহলে এই যে নির্বাচনের যে চাপটা ইউনূস সাহেবের উপরে ছিল, তিনি দি হিন্দুতে এই ইন্টারভিউর মাধ্যমে বিএনপিকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছেন বলেই আমার ধারণা। তো যেই তাকে বুদ্ধি দিয়ে থাক, উনি তো রাজনীতিবিদ না, কিন্তু কেউ না কেউ হয়তো তাকে এই বুদ্ধি দিয়েছে যে এই রাজনৈতিক চাপ বিএনপির কাছ থেকে মোকাবেলার জন্য এই আওয়ামী লীগ সংক্রান্ত দায়ভার বিএনপির উপরে চাপিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ। আরেকটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, বিএনপি তো সারাক্ষণ বলছে প্রফেসর ইউনূসকে যে আমাদের সাথে আলাপ আলোচনা করে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে। এই চাপ আছে না? তারা বলছে প্রশাসনে কাদেরকে বসাবেন সেটা আমাদের সাথে আলাপ আলোচনা করতে হবে, আপনি কিভাবে দেশ চালাবেন সেটা আমাদের সাথে আলাপ আলোচনা করতে হবে, আপনি নির্বাচনের রোড ম্যাপ দেবেন আমাদের সাথে আলাপ আলোচনা করে। এবং বিএনপি তো এটাও বলছে যে সংস্কারের ম্যান্ডেট নাই প্রফেসর ইউনূসের এবং তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাওয়াটা ভালো। তো প্রফেসর ইউনূস এখন বলতে পারেন খুব সহজেই যে বিএনপি যেহেতু আমার প্রতি এত চাপ প্রয়োগ করছে, তো আমি আর একটা চাপ কেন নিতে যাব? তো বিএনপি যেহেতু আওয়ামী লীগকে চাচ্ছে, আওয়ামী লীগ আসুক নির্বাচনে। তো সুতরাং এই চাপের কারণে তিনি খুব সহজেই তিনি দায়টা বিএনপির উপরে আমার চাপিয়ে দিতে পারবেন বলে ধারণা। যেমন আমি যদি ওনার এই যে বক্তৃতা দিলেন উনি 100 দিন উপলক্ষে, এটা যদি আমি দেখি পুরো বক্তৃতাটা আমি মনোযোগ দিয়ে শুনেছি পুরোটা, এই বক্তৃতার মধ্যে কতগুলি বিষয় কিন্তু খুব পরিষ্কার ছিল। যেমন আওয়ামী লীগ প্রশ্নে তার অবস্থান খুব শক্ত, খুব পরিষ্কার উনি অবস্থান বলেছেন, বিচার হবে তিনি বলেছেন যে আওয়ামী লীগের যারা হত্যাকারী তাদের বিচার হবে। এবং আরেকটি প্রশ্নে তিনি বেশ শক্ত অবস্থান দেখিয়েছেন, ভারত প্রশ্নে। তার পুরো বক্তৃতার মধ্যে সেই আগের মতো ভারত বন্দনা নাই, কিন্তু আগে যেটা আমরা শুনতে অভ্যস্ত। এমনকি বিএনপির নেতারাও ভারত প্রশ্নে যে ধরনের ছাড় দিয়ে থাকে, প্রফেসর ইউনূস কিন্তু তার বক্তৃতায় সেই ছাড়ও দেন নাই। তিনি ভারতের নামে উল্লেখ করেন নাই তার দীর্ঘ বক্তৃতায়।
কাজেই তিনি একটা রাজনৈতিক পজিশন নিয়েছেন। তিনি রাজনীতি করবেন কি করবেন না আমি জানি না। তিনি নতুন যদি কিংস পার্টি হয় সেই পার্টির প্রধান তিনি হবেন কিনা আমি তাও জানি না। কিন্তু তিনি একটি ন্যারেটিভ যেটা নিয়েছেন সেই ন্যারেটিভ কিন্তু ইয়াং যে সেন্টিমেন্ট, তরুণের যে সেন্টিমেন্ট বাংলাদেশে এই মুহূর্তে অ্যান্টি ফ্যাসিস্ট অ্যান্টি ইন্ডিয়ান হেজেমনি, তার পরশুদিনের বক্তৃতায় এই সেন্টিমেন্ট কিন্তু পুরোপুরি তিনি ধারণ করেছেন। বেশ সুলিখিত বক্তৃতা ছিল এবং এই সুলিখিত বক্তৃতায় তিনি সরাসরি ভারত প্রসঙ্গে এবং আওয়ামী লীগ প্রসঙ্গে তার মনোভাব বুঝিয়ে দিয়েছেন। এবং আমি আপনাকে বলছি বিএনপির নেতারা এটা বুঝতে পারছে কিনা আমি জানি না, তিনি যে মনোভাব দেখিয়েছেন সেটা ইয়াং জেনারেশনের মধ্যে বাংলাদেশের, আমি অন্যদের কথা বলতে পারবো না, ইয়াং জেনারেশনের মধ্যে ভারত এবং আওয়ামী লীগ প্রশ্নে এটা পপুলার পজিশন। সেই পপুলার পজিশন থেকে যদি বিএনপি সরে যায় তো তার দায় দায়িত্ব তো বিএনপিকেই নিতে হবে। এটা আমি বুঝতে পারছি না, মানে ভেতরে কি কেউ ঢুকলো যারা বিপথে পরিচালিত করছে? মানে সুস্থ, ধরেন আমি তো রাজনীতিবিদ না, আমি তো সাধারণ মানুষ, সাংবাদিকতা করি, তো আমার কাছেও ধরেন চোখে লাগছে, যে কানে লাগছে এই বিষয়গুলো। তো মাহমুদ ভাই, সরকারের তো 100 দিন হয়ে গেল। 100 দিনের আপনি যদি একটা মূল্যায়ন করেন, কি দাঁড়াবে সেই মূল্যায়ন? এর মধ্যে আমি অনেক ঘটনা দেখলাম, চিকিৎসা নিয়ে ইয়ে দেখলাম, মন্ত্রণালয়গুলো ধীরগতি, আরো নতুন 5টা সংস্কারের কমিশন হচ্ছে। হ্যাঁ, তো সব মিলিয়ে আপনি 100 দিনকে কিভাবে মূল্যায়ন করেন? অনেক বিতর্কিত লোকও উপদেষ্টা পরিষদে ঢুকেছে, আরো ঢুকছে। তো ওভারঅল আপনার একটা বিশ্লেষণ যদি আপনি দেন। আচ্ছা, আমার প্রথম বিশ্লেষণটা আমি এভাবে শুরু করতে চাই যে এই সরকার দায়িত্ব দেওয়ার পরে তার প্রায়োরিটি কি কি ছিল। আমি যেটা একজন নাগরিক হিসেবে যেটা মনে করি, আমি মনে করি তার 5টা প্রায়োরিটি ছিল। 1 নম্বর ছিল আহতদের চিকিৎসা এবং তাদের পুনর্বাসন, এটা 1 নম্বর প্রায়োরিটি, তাদের দায়িত্ব হওয়া উচিত ছিল 1 নম্বর। 2 নম্বর ছিল যে পতিত ফ্যাসিস্ট সরকারের সকলকে গ্রেফতার করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা, এটা ছিল 2 নম্বর। 3 নম্বর ছিল গভর্নেন্স। গভর্নেন্স, অনেকে বলবেন যে দ্রব্যমূল্যের কথা বলছেন না আপনি। গভর্নেন্সের মধ্যে আমি সবকিছু নিয়ে আসছি। গভর্নেন্সের মধ্যে দ্রব্যমূল্য হবে, এই যে শ্রমিক অসন্তোষের ব্যাপার হবে, ঢাকার ট্রাফিক জ্যাম যে হচ্ছে খুব বেশি, এগুলো হবে। তাহলে এটা হলো গভর্নেন্স 3 নম্বর। 4 নম্বর হলো সংস্কার, 5 নম্বর হলো নির্বাচন। এই 5টা আমি মনে করি তাদের মূল দায়িত্ব ছিল। এখন আসেন আমরা একটু ব্যবচ্ছেদ করার চেষ্টা করি। প্রথম দায়িত্ব যেটা যেটা কি বলে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন, এটাতে এই সরকার দেরি করেছে, বিলম্ব করেছে এবং সেখানে অদক্ষতা খুব পরিষ্কারভাবে দেখা গেছে এবং এই কারণেই এতগুলো আন্দোলন হয়েছে, বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই সরকার যে একেবারে করছে না তা না, কিন্তু ব্যাপারটা এরকম না যে কারো চিকিৎসা হয় নাই, অবশ্যই চিকিৎসা হচ্ছে, এমনকি বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। যেমন একটা ছেলেকে দেখে আমার খুব ভালো লাগলো, কাজল নামে ছেলেটা, যার কথা আমি আগে বক্তৃতায় বলেছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছেলে, সে কোমাতে আছে, মানে গুলি তার মাথার একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বেরিয়ে গেছে, সেই থেকে সে কোমায় আছে। এবং ছেলেটির স্ত্রী আমার সাথে দেখা করতে এসেছিল আমার বাসায়, তো এসে তো অনেক কষ্টের কথা বললো, দুঃখের কথা বললো। যাই হোক, আমি দেখে আনন্দিত হলাম যে তাকে বিলম্বে হলেও থাইল্যান্ডে পাঠানো হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে করে তার উন্নত চিকিৎসার জন্য। তো এই কাজগুলো বিলম্ব হয়ে গেছে আমার ধারণা, এবং বিলম্ব হওয়ার মেইন কারণটা হচ্ছে আমার মনে হয় কোঅর্ডিনেশনের অভাব ছিল, অদক্ষতার ব্যাপার ছিল। এ ব্যাপারে পিনাকি বেশ অনেকগুলো ভিডিও করেছে যে কিভাবে আরো বেটার এটা করা যেত। আমার মনে হয় এখানে সরকারের একটা ভুল হয়েছে। এবং আপনার মনে আছে নিশ্চয়ই, জেল থেকে বেরিয়ে আমি যে 7 দফা দিয়েছিলাম তার 1 নম্বর দফা ছিল আহতদের পুনর্বাসন, আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন। সেখানে আমি তাদেরকে একটা রোড ম্যাপও দেখিয়েছিলাম যে কিভাবে এটা করা যায়, একটা সরকারি কমিটি কাকে কাকে দিয়ে নেওয়া যায়। তো এগুলো মানে ইউনিট সরকার অর্ধেক মানলেন না, ব্যাপারটা এরকম। তারা কিন্তু একটা কমিটি করেছে, কিন্তু কমিটিটা কেমন জানো আমার কাছে মনে হয়েছে একটু খাপছাড়া কমিটি তারা করেছে। আমি যেটা সাজেস্ট করেছিলাম এটা করে নাই। তো কাজেই আহতদের পুনর্বাসন এবং চিকিৎসার ক্ষেত্রে পুনর্বাসনের এখন পর্যন্ত কোনো সমন্বিত পরিকল্পনা নেওয়া হয় নাই আমি যতদূর জানি। তাহলে 100 দিনের মধ্যে এই কাজটা তো সম্পূর্ণ করা উচিত ছিল। তো কাজেই এই যে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে আমি এই সরকারকে আহতদের চিকিৎসার ব্যাপারে 10-এর মধ্যে আমি হয়তো এদেরকে 6 দিতে পারি, আমি যদি নম্বরের দিকে দেখি 10-এর মধ্যে 6 দিতে পারি। আর পুনর্বাসনের ব্যাপারে আমি 10-এর মধ্যে এদেরকে খুব বেশি হলে 2 দিতে পারি, খুব কষ্ট করে হলেও 10-এর মধ্যে 2, এর বেশি এই সরকারকে দেওয়া সম্ভব না। তো কাজেই মোদ্দা কথা,
আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে যেটা হওয়া উচিত ছিল সেটাতে এই সরকার ব্যর্থ হয়েছে একদম। 2 নম্বর আমি যেটা বললাম যে অপরাধীদের ফ্যাসিস্টদের ধরা এবং তাদের বিচারের ব্যবস্থা করা, এক্ষেত্রে একটু সমস্যা হলো কি, প্রথম 2 দিন তো কোনো সরকার ছিল না, 3 দিন কোনো সরকার ছিল না, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। সেই সময় যারা প্রধান অপরাধী, পুলিশের অপরাধী একজনও ধরা পড়ে নাই, সব পালিয়ে গেছে আইজি ছাড়া। এবং আওয়ামী লীগের যে বড় বড় অপরাধী তাদের অধিকাংশই পালিয়ে গেছে। আমরা যাদেরকে মানে পালের গোদা বলি, সেই পালের গোদার মধ্যে কয়জন ধরা পড়েছে? আমি তো মাত্র 3 জনকে দেখতে পাই, যদি পালের গোদা চিন্তা করি আমি, তাহলে আনিসুল হককে দেখতে পাই আইনমন্ত্রী, আর দেখতে পাই সালমান রহমানকে দেখতে পাই, আর দেখতে পাই দীপুমণি। এই 3 জন পালের গোদাকে আমি দেখছি যে তারা অ্যারেস্ট হয়েছে, এবং আজকে সম্ভবত অ্যারেস্ট হয়েছে, না গতকাল অ্যারেস্ট হয়েছে কামরুল। কামরুল সম্পর্কে হয়তো আপনি এরপরে আলোচনা করবেন বলে আমি ধারণা করছি। তো এই পালের গোদার মধ্যে মাত্র 4 জন, আর পুলিশের একজনও অ্যারেস্ট হয় নাই, আর্মিরও লোক পালিয়ে গেছে। এই যে পালিয়ে গেল, সেই পালিয়ে যাওয়ার জন্য আমি আবার প্রফেসর ইউনূসকে পুরোপুরি দায়ী করতে পারছি না, কারণ প্রফেসর ইউনূস সরকার দায়িত্ব নিয়েছেন 8 তারিখে, আর 5 তারিখে বিপ্লব হয়েছে। 3 দিন প্রকৃতপক্ষে বাংলাদেশে কোনো সরকার ছিল না, এবং এই 3 দিনের মধ্যে এই লোকগুলোর মধ্যে অনেকেই ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, এবং সেটা আমি বলি নাই, আইএসপিআর দিয়ে বলা হয়েছে, মানে ক্যান্টনমেন্ট নিজেই স্বীকার করেছে যে আমাদের এখানে 600 কতজন বোধ হয় তাদের ওখানে আশ্রয় নিয়েছিল। আজ পর্যন্ত সেটার তালিকা কিন্তু ক্যান্টনমেন্টে আমাদেরকে দেয় নাই, এবং ওই যে 600-র উপরে যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে পরে কি করা হয়েছে এটাও ক্যান্টনমেন্টে আমাদেরকে জানায় নাই। তো এখানে ইউনূস সাহেব জানতে পারলেন না কেন 3 মাসের মধ্যে? কি আর্মি দিল না, ওনার সাথে সহযোগিতা করলো না সেটা প্রধান? এটা আমার কাছে একটু রহস্যজনক। কাজেই আপনি জানেন যে গতকাল থেকে তাদের বিচার শুরু হয়েছে আইসিটি আদালতে, যে আইসিটি আদালত তাদেরই তৈরি করা ছিল, সেখানে তাদের বিচার। এটাই ইতিহাসের পরিণাম আর কি, বুঝলেন না? দিস ইজ যা করেছে সেটার পরিণাম ভুগছে তারা। তো সুতরাং সেখানে বিচার শুরু হয়েছে। কাজে এক্ষেত্রেও এই যে অপরাধীদের পালিয়ে যাওয়া এবং তাদেরকে অ্যারেস্ট করতে না পারা, এটার জন্য ইউনূস সাহেবকে দায়ী করব নাকি ক্যান্টনমেন্টে যারা আশ্রয় দিয়েছিল তাদেরকে দায়ী করব, এটা সম্পর্কে ফাইনাল কমেন্ট করা মুশকিল যতক্ষণ না আমি ভেতরের খবর জানতে পারছি পুরোপুরি। তা আপনাকে বলে রাখি যে আমরা যেহেতু পত্রিকা বের করবো 22শে ডিসেম্বর ইনশাআল্লাহ, আবার পুনঃপ্রকাশিত হতে যাচ্ছে আমার দেশ, আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি যে আসলে কি ঘটনা ঘটেছিল, 5 থেকে 8 তারিখের মধ্যে কারা আশ্রয় নিয়েছিল এবং কারা পালিয়ে গেছে এবং কিভাবে পালালো, এগুলো আমরা একটু জানবার চেষ্টা করছি। আপনার কোনো সোর্স থাকলে আমাকে সাহায্য করবেন যাতে আমরা পত্রিকাতে দিতে পারি এটা। তাহলে এটা গেল 2 নম্বর। 3 নম্বর যেটা দায়িত্ব ছিল গভর্নেন্সে অনেক ভুল হয়েছে। এটা আমি এর আগেও বলেছি যে সংস্কারের দিকে বেশি মনোযোগ দিতে গিয়ে আমার মনে হয় গভর্নেন্স অবহেলিত হয়েছে। একটা এক্সাম্পল আপনাকে দিই। এখন আপনি জানেন দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতি বাংলাদেশে, এবং এই কারণে আমি আজকেও রাস্তায় দেখলাম যে টিসিবির একটা ট্রাকে করে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা হচ্ছে, এবং ট্রাকটার পিছনে বিশাল লাইন, মানে কতজন, আমার মনে হয় প্রায় 50 জন দাঁড়িয়ে আছে। তো আমার কথাটা হলো যে টিসিবির ট্রাকই যদি দিলেন তো সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছেন না কেন? তার মানে আপনারা তো এটা করছেন, এবং এই বিষয়টা নিয়ে আমি এর আগেও কথা বলেছি, এমনকি 2-1 উপদেষ্টাকেও আমি বলেছিলাম যে আপনারা কেন ইমিডিয়েটলি টিসিবির ট্রাকে করে 5-6টা আইটেম বিক্রি করা শুরু করছেন না, যেমন ধরেন চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, এই ধরনের একেবারে যেগুলো আমাদের বেসিক নিড, এগুলো যদি আমরা তারা বিক্রি করতে শুরু করতো আরো আগের থেকে, ধরেন আজ থেকে 2 মাস আগের থেকে, তাহলে হয়তো দ্রব্যমূল্য এতটা ঊর্ধ্বে যেত না। তো সেই ক্ষেত্রে গভর্নেন্সের ক্ষেত্রে এই সরকার খুব সফল হয়েছে এটা বলা যাবে না। এবং এখনো দেখেন এই যে আপনার বিভিন্ন আন্দোলনের নামে এখানে তো অনুপ্রবেশ ঘটছে, তাই না? আমরা তো জানি যে এই অনুপ্রবেশ ঘটছে, বিভিন্ন কার্ড খেলার চেষ্টা করা হয়েছে, সেই আনসার লীগ থেকে শুরু করে মাইনরিটি কার্ড, তারপরে আহত কার্ড, তারপরে এখন আবার এই যে ছাত্রদের আন্দোলন। আপনি চিন্তা করুন, কালকে তিতুমির ইউনিভার্সিটির ছেলে মেয়েরা, মেয়েও কিছু ছিল, তারা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এটা তো মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। কত শিশু আহত হয়েছে, ট্রেনের শিশু, এবং তারা রেল লাইন, রাস্তাঘাট সব আটকে দিয়ে তারা রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তো আমার কথাটা হলো যে আপনি কেউ বলতে পারে কেন এরকম আন্দোলন করেই তো হাসিনার পতন হয়েছে, কিন্তু হাসিনার পতনের যে উদ্দেশ্যটা ছিল সেটা ছিল রাষ্ট্রের একটি দানবীয় সরকার উৎখাতের জন্য লড়াইতে নেমেছিল জনগণ। কিন্তু আপনি আপনার ব্যক্তিগত ইস্যু নিয়ে আপনি রাস্তায় নামবেন নাকি?
আমার বাড়িতে ধরেন, আমার বাড়িতে কোনো কারণে আজকে বিদ্যুৎ নাই, তা আমি কি আমার বাড়ির সামনে রাস্তা বন্ধ করে দিব নাকি এই আমার বিদ্যুতের দাবিতে? এটা কি এটা হতে পারে? কোনো ব্যক্তিগত কিংবা কোনো একটি প্রতিষ্ঠানের দাবির জন্য আপনি রাস্তা বন্ধ করে দেবেন? ধরেন বেক্সিমকো লুটপাট করেছে বাংলাদেশে, এখন বেক্সিমকো আর শ্রমিকরা বেতন পাচ্ছে না, কারণ তাদের ব্যাংকে বিশাল অঙ্কের ঋণ, মালিক জেলে। তো তার জন্য কি বেক্সিমকোর শ্রমিকরা রাস্তা বন্ধ করে লুটপাট করবে? এটা তো মেনে নেওয়া যায় না। এগুলো হচ্ছে গভর্নেন্স ইস্যু। তো এই গভর্নেন্স ইস্যুগুলো ট্যাকেল করতে গভর্নমেন্ট সাকসেসফুল হয় নাই, এবং না হওয়ার কারণটা হলো, আবারও আমি বলি, আজকে একজন উপদেষ্টা আমাকে বলছিলেন আপনি সংস্কারের বিরুদ্ধে বলেন। আমি তাকে বললাম আমি সংস্কারের বিরুদ্ধে বলি না, আমি বলি যে সংস্কারের দিকে বেশি নজর দিতে গিয়ে আপনার গভর্নেন্স যেন ফেল না করে, কারণ গভর্নেন্স হলো আপনার প্রাইম রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, তো চলমান প্রক্রিয়ার জন্য আপনি কি মেইন রেসপন্সিবিলিটি আপনি পালন করবেন না? এটা আমি বলেছি সব জায়গায় যে আপনাদের একটা ব্যালেন্স থাকা দরকার। তো সুতরাং গভর্নেন্স একটু একটু ইমপ্রুভ করছে, একেবারে যে ইমপ্রুভ করছে না তা না। যেমন ধরেন আজকে আমি টিসিবির ট্রাক দেখলাম, হয়তো সংখ্যায় পর্যাপ্ত না, কিন্তু টিসিবির ট্রাক নেমেছে। তারপরে এই আন্দোলনেও দেখলাম আস্তে আস্তে তারা কন্ট্রোল করছে। যেমন আজকে তিতুমিরের ছেলেদের বোধহয় বলে দেওয়া হয়েছে যে রাস্তায় নামলে তোমাদের এগেনস্ট অ্যাকশন নেওয়া হবে, এরকম একটা ইঙ্গিত বোধহয় সরকার থেকে দেওয়া হয়েছে। তারা রাস্তা থেকে সরে গেছে। সো গভর্নেন্স স্লোলি ইমপ্রুভিং। আমার মনে হয় আরো মাসখানেক দেখলে আমরা বুঝতে পারবো যে সরকার গভর্নেন্স তারা কতটা করছে। এই গেল তিনটা। সংস্কারে আসেন। সংস্কারে আমার মনে হয় অনেক বেশি সংস্কার তারা হাতে নিয়ে ফেলেছে। এত সংস্কার হাতে নেওয়ার প্রয়োজন ছিল না। কারণ হচ্ছে যে তারাই কিন্তু, আপনি প্রফেসর ইউনূস সাহেব নিজের সরকারকে কি বলছেন? অন্তর্বর্তীকালীন সরকার। তিনি তো বলেন নাই তার সরকার বিপ্লবী সরকার। আমরা দাবি করেছিলাম, কিন্তু আমাদের দাবি তো তিনি মানেন নাই, বা এই সরকার মানে নাই যে এটা একটা বিপ্লবী সরকার। তারা বলছে অন্তর্বর্তীকালীন সরকার। তো একটা অন্তর্বর্তীকালীন সরকার এত সংস্কার হাতে নেয় নাকি? এবং একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এত সংস্কার করে যাওয়া কি সম্ভব? এটা তো সম্ভব না। কাজে সংস্কারের মধ্যেও তাদের প্রায়োরিটি ঠিক করা উচিত ছিল। যেমন ধরেন অর্থনীতি, এটা খুব গুরুত্বপূর্ণ সংস্কার, এটা তাদের করতেই হতো। বিচার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। 3 নম্বরে আসেন আপনি নির্বাচন, কারণ নির্বাচন তো তাদের টার্গেট। নির্বাচনের প্রসঙ্গে আমি পরে যাব। এটা একটা গুরুত্বপূর্ণ সংস্কার। এরকম টার্গেট করে তাদের সংস্কারের দিকে যাওয়া উচিত ছিল। যেমন ধরেন দুর্নীতি দমন। এখন দুর্নীতি দমনের সংস্কার আপনি এক বছরের মধ্যে কিভাবে করবেন? বা আমি জানি না এই সরকার কতদিন থাকবে, আমি ধারণা করছি আর 1 বছর হয়তো এই সরকার থাকা উচিত। এটা আমার ব্যক্তিগত মত, এটাও একটু আমি পরিষ্কার করে নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সরকারের আগামী বছর নভেম্বরের মধ্যে ইলেকশন দিয়ে চলে যাওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত মত। তারা কি করবেন না করবেন, আমার ধারণা বিএনপি হয়তো আরো আগে নির্বাচন চায়। তো বিএনপি যদি আরো আগে নির্বাচন চায়, সেটা তারা কিভাবে সামাল দেবেন এটা সরকারের ব্যাপার। বাট আমি আবারও বলি যে একজন ফর্মার গভর্নমেন্টের একজন লোক, এবং যতটুকু আমার জানাশোনা, সেটাতে আমার মনে হয় যে আর 1 বছর এটা একটা যুক্তিসঙ্গত সময় এই সরকারের জন্য। 1 বছরের মধ্যে তাদের নির্বাচন দিয়ে দেওয়া উচিত। তো তাহলে নির্বাচনের সংস্কারটা জরুরি, যেটা আজকে বোধহয় বিএনপির মহাসচিব বলার চেষ্টা করেছেন যে তারা আশা করেছিলেন প্রফেসর ইউনূসের মিটিং এ একটা রোড ম্যাপ। এটাও আমি একমত না এই জন্য যে রোড ম্যাপটা কি রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে রোড ম্যাপ দেবে? তো দিলে পরে রাজনৈতিক দলই তো তখন বলবে আমাদের সাথে আলোচনা না করে আপনি রোড ম্যাপ দিলেন কেন? তো আপনার তো এই জিনিসটা পরিষ্কার করতে হবে। কাজে রোড ম্যাপ দিতে হলে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা ক্রমে রোড ম্যাপ দিতে হবে। এবং সেখানেও একটা প্রফেসর ইউনূসের 2টো ইন্টারভিউ দিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। যে একটা ইন্টারভিউ দিয়ে তিনি আজারবাইজানে বলেছেন যে এই সরকার 4 বছরের কম সময় থাকবে, এরকম একটা বোধহয় বাক্য তিনি ব্যবহার করেছেন। তো 4 বছর কোথা থেকে আসলো? সেটার আবার একটা ব্যাখ্যা দিয়েছে তার প্রেস সেক্রেটারি। সে ব্যাখ্যায় বলেছে যে প্রফেসর ইউনূস মনে করেন যে সরকারের মেয়াদ 4 বছরের বেশি হওয়া উচিত না, এই জন্য তিনি 4 বছর বলেছেন। তো সেটা তো ভিন্ন কথা যে ইলেক্টেড গভর্নমেন্টের মেয়াদ 4 বছরের বেশি হওয়া উচিত না, কিন্তু ওনার সরকারের সাথে তো ইলেক্টেড সরকারের তুলনা হয় না। তো কাজেই উনি এই 4 বছরের কথাটা বলেছেন। কিন্তু গত পরশুর যে ওনার 100 দিনের ভাষণ, সেখানে কিন্তু উনি বলেছেন যে নির্বাচনের রেলগাড়িতে উঠে গেছে, নির্বাচনের ট্রেনে ধরনের একটা কথা বলেছেন। তো কাজেই আমি মনে করি যে 4 বছরের কথাটা একটা সন্দেহের সৃষ্টি করেছে। এটা পরিষ্কার করা উচিত সরকারের। এবং আবারও আমি রিপিট করছি আমার পূর্বের কথা যে আগামী নভেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাওয়া উচিত বাংলাদেশে, এবং 1 বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে আমি মনে করি।
তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে কি হবে? নির্বাচন কমিশন গঠন এবং তারপরে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারগুলো করা। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এখন এই সরকারের জন্য। আর একটা আমি বলে রাখতে চাই, সংবিধান, সেটার জন্য একটা সংস্কারের তিনি একটা কমিটি করেছেন। এখন আমার কথাটা হলো, প্রফেসর ইউনূস সাহেব তো নিজের সরকারকে বিপ্লবী সরকার বলেন নাই, তাই না? তিনি কি বলছেন? অন্তর্বর্তীকালীন সরকার। তো যদি তিনি নিজেকে বিপ্লবী না বলেন আমি অন্তর্বর্তীকালীন, আপনার তো ম্যান্ডেট নাই, কি বলে, সংবিধান সংস্কারে তো ম্যান্ডেট নাই আপনার। এটা অনেকে আবার ভুল বোঝে। আমি দেখলাম এই কথাটা এক জায়গায় বললাম, কিছু লোক কমেন্ট করেছে, হ্যাঁ আপনি উল্টো কথা বলছেন, এর আগে তো বলেছেন এটা বিপ্লবী সরকার। আমি বোঝানোর চেষ্টা করছি, আমি বলেছি বিপ্লবী সরকার, কিন্তু সরকার তো নিজেকে বিপ্লবী বলে নাই। যে সরকার যদি নিজেকে বিপ্লবী না বলে থাকে, আমি বলেছি যে এই সরকারে কি করা উচিত ছিল, বিপ্লবী সরকার ঘোষণা করে সংবিধান স্থগিত করা উচিত ছিল, সাসপেন্ড করা উচিত ছিল। সাসপেন্ড করে তারা প্রোক্লেমেশনের মাধ্যমে রাষ্ট্র চালালে এটা সঠিক হতো, এটা আমি বলেছি। এখনো আমি একই কথা বলি, এই সরকারের উচিত এই সংবিধান স্থগিত করে প্রোক্লেমেশনের মাধ্যমে সরকার পরিচালনা করা। কিন্তু সংবিধান পরিবর্তনের ম্যান্ডেট তো এই সরকারের নাই। সংবিধান পরিবর্তন করতে গেলে তো আপনাকে পার্লামেন্টে যেতে হবে, তো আপনি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ লাগবে। এটাই হচ্ছে এটা বোঝার, মানে আমি জনগণের উদ্দেশ্যে বা দর্শকের উদ্দেশ্যে বলছি, আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করেন। তাহলে এই সরকার কি করবে? তাহলে এই যে সংস্কার কমিটি হলো সংবিধান সংস্কার, তারা কি করবে? তারা একটা প্রস্তাব দিতে পারে, একটা প্রস্তাব রেখে যেতে পারে সবার সাথে আলাপ আলোচনা করে, ফর দ্য নেক্সট পার্লামেন্ট টু ডিসাইড। এরা তো ডিসাইড করতে পারবে না, তাদের তো সেই রাইট নাই, এবং সেটা ডিসাইড করতে গেলে তাদেরকে সংবিধান সাসপেন্ড করতে হবে। তো সেটা করার তো বোধহয় সময় পেরিয়ে গেছে। এখনো উপায় আছে, যদি জাতীয় সরকার গঠিত হয়, যদি একটা জাতীয় সরকার এখনো গঠিত হয় আন্ডার প্রফেসর ইউনূস, এবং সেখানে যদি সব দল মনে করে যে এই সংবিধান আমি স্থগিত করে দিলাম এবং নতুন সংবিধান আমরা রচনা শুরু করলাম, তাহলে এটা সম্ভব। কিন্তু এই সরকার রাজনৈতিক দলকে বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে তাদের পক্ষে সংবিধান সংশোধন করা সম্ভব না। এটা হচ্ছে রিয়ালিটি। তো কাজেই এই 5টা যে টার্গেট আমি ব্যাখ্যা দিলাম, যে এই 5টা টার্গেটের মধ্যে গভর্নেন্স একটু ইমপ্রুভ করছে ইদানিং, কিন্তু 3 মাস ধরে গভর্নেন্সের দুর্বলতা ছিল, আরো মাসখানেক দেখা দরকার এই সরকারের, তারপরে গভর্নেন্স সম্পর্কে পরিষ্কার কথা বলা যাবে। আর সংস্কারে তো বললাম আমি, টু মেনি সংস্কার, সংস্কারে হাত দেওয়া ঠিক হয়। আমি একটা বিষয় যোগ করি আপনার সাথে। আপনি নিশ্চয়ই জানেন যে এর মধ্যে সরকার আরো 5টা সংস্কার কমিশন করতে যাচ্ছে, এবং প্রধান উপদেষ্টার কাছে সারসংক্ষেপ পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবং এই সংস্কারগুলো হচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন। তো ধরেন আপনি যেটা বলছিলেন যে সংস্কারের দিকেই, বা অনেকে যেটা মনে করে যে সংস্কার করে সরকার ওই আওয়ামী লীগের চেতনা শব্দটাকে রিপ্লেস হচ্ছে সংস্কার। এজন্য আমার এখানে মন্তব্য বলেন নাই, ভালোই বলেছেন, ভালোই বলেছেন, চেতনা করছে আর এরা সংস্কার করতেছে। তো এটা আবার সরকারকে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আমি আপনাকে একটু মনে করিয়ে দিই, যে ধরেন গত 3 মাসে বা গত 100 দিনে আওয়ামী লীগ যে লেয়ারে তাদের লোক বসিয়ে গেছে, এগুলো তো সবাইকে রিমুভ করা খুবই অসম্ভব। কিন্তু তারপরও কি পয়েন্ট গুলোতে এখনো কিন্তু ধরেন হাসিনার অনুগত আওয়ামী লীগের একেবারে পাড় আওয়ামী লীগ আর এরকম বসে আছে। এবং আপনি দেখেছেন যে আমাদের আইন উপদেষ্টাকে জেনেভায় হেনস্থা করার চেষ্টা হয়েছে। তার জন্য কিন্তু যে লেভেলের ম্যাসিভ অ্যাকশন নেওয়া দরকার সেটিও হয় নাই। তো এই জায়গাটা আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন? মানে না, এটা তো ইউনূস সরকারের সবচেয়ে বড় দুর্বলতা এখানেই তো আমি মনে করি, যে ব্যুরোক্রেসি ঠিক করতে না পারা। আর ব্যুরোক্রেসি কেমন করে ঠিক করবেন ইউনূস সাহেব? ওনার সিলেকশনেই তো গলদ হয়েছে। উনি মজুমদার সাহেবকে কিভাবে এই দায়িত্ব দিলেন? তিনি নিলেন কি করে মজুমদারকে, আলিমাম মজুমদারকে? যে আলিমাম মজুমদার 11 কুশীলবদের একজন, যে আলিমাম মজুমদার তার প্রথম আলোর তার লেখালেখিতে সর্বদা আওয়ামী লীগের গুণগান করেছে, সর্বদা শেখ হাসিনা এবং শেখ মুজিবের গুণগান করেছে, যে আলী ইমাম মজুমদার এই শেখ হাসিনাকে 2008 সালে ক্ষমতায় আনার জন্য ব্যুরোক্রেসিতে কলকাঠি নাড়িয়েছে, তাকে প্রফেসর ইউনূস কেন সিলেক্ট করলেন? এটা তো আরেকটা $1 বিলিয়ন প্রশ্ন। এবং এখন তিনি সরিয়ে দিয়েছেন, তাকে বোধহয় খাদ্য মন্ত্রণালয়ে দিয়েছেন আলী ইমাম মজুমদারকে, কিন্তু ড্যামেজ যা হওয়ার তো হয়ে গেছে 3 মাসে। এবং কিছু মন্ত্রণালয় আছে যেখানে আমার মনে হয় যে আওয়ামী লীগের প্রেতাত্মা এখনো বসে আছে।
এবং তার মধ্যে একটা আমার কাছে মনে হচ্ছে যে প্রো আওয়ামী লীগ গ্রুপের একটা বড় জায়গা হয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ে তো আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগের লোকজনই তো। আপনি যেমন আপনি বলবেন যে অর্থমন্ত্রী তো বিএনপি আমলে তিনি কি ছিলেন, তিনি গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকের, কিন্তু বিগত 15-16 বছরের তার কর্মকাণ্ড যদি আমরা দেখি তাহলে তিনি এক প্রকার সুশীলের নীরবতা পালন করেছেন এবং এক ধরনের ব্যালেন্স করে চলেছেন। তার বক্তব্যের মধ্যে ব্যালেন্সই আমি বেশি দেখতে পেয়েছি। তারপরে আরেকজন যিনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, কি নাম, দেবপ্রিয় ভট্টাচার্য। দেবপ্রিয় ভট্টাচার্য তো পুরোপুরি ভারতের স্বার্থ সংরক্ষণ করেছেন সারা জীবন ধরে করেছেন। হ্যাঁ, শেখ হাসিনার সাথে তার ব্যক্তিগত বিরোধ থাকতে পারে, কেন সেই বিরোধ এটা আমি জানি না, তিনি ভালো জানেন, কিন্তু তিনি তো এই পরিবর্তিত পরিস্থিতিতে অর্থ মন্ত্রণালয়ের এত গুরুত্বপূর্ণ সংস্কারের প্রধান ব্যক্তি কিভাবে দেবপ্রিয় হতে পারে আমাকে বলে না। তারপরে 3 নম্বরে আসেন আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হোসেন মনসুর সাহেব বোধহয় নাম বলা। তো তিনি কি করেছেন, তিনি এনজিওর লোক, এবং এনজিওর লোক তিনি যাদেরকে নিয়ে এনজিও চালিয়েছেন, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের পয়সা নিয়েছেন, প্রজেক্ট চালিয়েছেন, তাদের মধ্যে ডক্টর জাহিদি সত্তার আছেন। ডক্টর জাহিদি সত্তার টোটালি আওয়ামী লীগ সমর্থক একজন ব্যক্তি। তার মানে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে যে এনজিওতে ছিলেন, এটা সবসময় প্রো আওয়ামী লীগ, প্রো ইন্ডিয়া একটা টিল ছিল তাদের মধ্যে। এবং এরা তিনজনই আপনি যদি দেখেন, সালাউদ্দিন সাহেব, তারপরে আপনি কি বলে দেবপ্রিয়, তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এরা সবাই কিন্তু সোকল সুশীল সমাজের প্রতিনিধি, এলিট। তো বাংলাদেশে এলিট সুশীল সমাজ কারা? বাংলাদেশের সুশীল সমাজ হচ্ছে প্রো ইন্ডিয়ান, প্রো আওয়ামী লীগ, অ্যান্টি ইসলামিক। এই তিনটা হচ্ছে বাংলাদেশের এলিটিস্ট শ্রেণীর ডেফিনেশন। তাহলে এই ডেফিনেশনের মধ্যে যে তিনজন পড়েন, এই তিনজনকে নিয়ে অর্থ মন্ত্রণালয় গঠিত হয়েছে। তো এরকম এক্সাম্পল তো আরো অনেক দেওয়া যাবে। সুতরাং আপনি যে কথাটা বললেন খুব সঠিক কথা, যে ব্যুরোক্রেসিতে এখন পর্যন্ত এই বিপ্লবের যে পরিবর্তন আমাদের দেখা দরকার ছিল, ব্যুরোক্রেসি আমরা দেখতে পাচ্ছি না, কারণ লোক নিয়োগে ভুল হয়েছে। এখন এই লোক নিয়োগগুলো কারা করছে সেটাও তো আমরা জানি না। আর মুশকিল কি জানেন, আমাদের নানা বিপদ। কারণ আমরা যেহেতু মানে গত প্রায় কত বছর, 5 বছর ধরে আপনার এখানে কথাবার্তা বলেছি আমরা শেখ হাসিনার বিরুদ্ধে, এবং শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমাদের সাধ্য মতো, এটা তো আর নতুন করে বলার কিছু নাই। কাজে আমরা যখন উপদেষ্টা নিয়োগের সমালোচনা করি, তখন হয় যে আমরা বোধহয় উপদেষ্টাদের প্রতি জেলাস, আমরা বোধহয় আমি বোধহয় উপদেষ্টা না হওয়ার দুঃখে এই তাদের সমালোচনা করছি। কাজে বাংলাদেশ তো একটা কঠিন দেশ, এখানে অনেক সমালোচনা করলেও খুব বিপদের মধ্যে পড়তে হয়। না, তবে আপনি যেটি বলছিলেন যে উপদেষ্টাদের ধরেন এখন যারা আছে 95 কিন্তু আপনার ব্যালেন্স করে চলেছে, যারা যে কয়েকজন যোগ দিয়েছেন 95% ব্যালেন্স করে, এবং কেউ একেবারে ধরেন তাদের কোলের লোক, তাদের একেবারে, এবং তাদের সুবিধাভোগী, আমি তাদেরকে বলি তারা বেনিফিশিয়ারি ছিল, এদের মধ্যে বেনিফিশিয়ারি ছিল ওই বিগত সরকারে। আপনি গুনতে পারবেন যে কয়জন সত্যিকারের লড়াকু ছিল। আমার মনে হয় কতজন উপদেষ্টা, 24-25 জন বোধহয় উপদেষ্টা, কিন্তু নাকি আরো বেশি, 25-26 জন হবে না, 23 জন, 24 তার মধ্যে 5-6 জন ছাড়া আপনি পাবেন না। আমরা হিসাব করে ফেলতে পারি। আপনি দেখেন না, প্রফেসর ইউনূস তিনি ভিকটিম গত সরকারের দ্বারা, আমরা যদি ওপর থেকে শুরু করি। তারপরে আদিলুর রহমান খান ইজ এ ভিকটিম, জেলে ছিল। আসিফ নজরুল ইজ এ ভিকটিম, সে মাঠেও ছিল এবং তার প্রতি বিভিন্ন সময় তার ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে। হি ইজ এ ভিকটিম। এই 3 জন হচ্ছে সিনিয়রদের মধ্যে, আর 3 ছাত্র উপদেষ্টা। এই 6 জনের বাইরে 7 নম্বর নামটা খুঁজতে হলে তো আমাকে কষ্ট করতে হচ্ছে। আমি তো 7 নম্বর নাম খুঁজে পাচ্ছি না। আপনি পাচ্ছেন নাকি 7 নম্বর নাম? না, 7 নম্বর একটা বলা যায়, কিছুটা হয়তো বলা যায় ফরিদা আক্তারকে বলা যায়, যেহেতু তিনি ফরাদ ভাইয়ের মিসেস, এবং ফরাদ ভাই গত সরকারের আমলে ভিকটিম ছিলেন, তো কাজেই তাকে কিছুটা বলা যায়। এই তো, আপনার এর বাইরে বাকি সবাই তো গত সরকারের এনজিও করছে, তাদের কোনোই অসুবিধা হয় নাই, কোথাও কোনো বাধাগ্রস্ত হয় নাই, কোথাও কোনো বিঘ্ন সৃষ্টি হয় নাই। তারা তো এখন ধরেন আরেকটা বিষয় মধ্যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে হাসিনা যেই টেলিফোন আলাপগুলো ছাড়ছে, আপনি যদি দেখেন যে সেখানে উস্কানির পাশাপাশি তার কিন্তু প্রচ্ছন্ন থ্রেটও আছে, যে তালিকা করো কারা কারা করতেছে, অমুক ওসির ব্যাপারে তথ্য নাও, তার বাড়িঘর কোথায়, আগের বার তো অনেকের ছাড়ছি, এবার কাউকে ছাড়বো না, এদের আত্মীয় স্বজন সব ঠিক করো। এই জায়গাগুলো আমার মনে হয় যেন সাইকোলজিক্যালি
ধরেন আমাদের উপদেষ্টা বলেন, ব্যুরোক্রেসি বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, এই যে চট করে ঢুকে যাব, ডিসেম্বরের মধ্যে চলে আসব, এই জায়গাগুলো হয়তো অনেকে একটু ধরেন ফ্রিলি এই চেতনাটাকে নিয়ে, বিপ্লবের স্পিরিটটাকে নিয়ে কাজ করতে ভয় পাচ্ছে। যদি হাসিনা আবার চলে আসে তাহলে কি হবে আমাদের, এরকম একটা না, এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হলো কেন? এরকম একটা তৈরি হলো তিনটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে যে বর্তমান সরকারি উপদেষ্টাদের মধ্যে আহ, আপনার সুবিধাবাদী লোকজনের অনুপ্রবেশ ঘটেছে। এটা গেল একটা কারণ। একটা 2 নম্বর কারণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের পুনর্বাসনে ব্যস্ত হয়ে গেছে। আপনি খেয়াল করেন যে শেখ হাসিনার বক্তব্য যদি আপনি শোনেন, তার বক্তব্যে এখন কিন্তু সে গালাগালি করছে কাকে? প্রফেসর ইউনূসকে। তার গালাগালিতে এখন কিন্তু বেগম খালেদা জিয়া নাই, কিংবা জামাত শিবিরও নাই তার গালাগালিতে। প্রথম দিকে ছিল, বিএনপি এখন কিন্তু জামাত শিবিরও নাই। প্রথম দিকে বলছিল জামাত শিবির মৌলবাদী হয়ে গেছে বাংলাদেশে বলছিল। এখন কিন্তু তার যত আক্রমণ সব প্রফেসর ইউনূসের প্রতি। এটা সুতরাং 2 নম্বর হলো যে এই রাজনৈতিক দলগুলির অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগের পক্ষে কথাবার্তা বলাতে তারা এই সুযোগটা লাভ করতে পেরেছে। আর 3 নম্বর হলো এই সরকারের গভর্নেন্সের ফেলিয়ার। এই তিনটা কারণেই আপনার এরা এই কাজটা করতে পারছে। আর ভারতের উস্কানি তো আছে। ভারত তো চাই এই সরকারকে ব্যর্থ দেখতে, তাই না? ভারত তো চাই একটা প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়ে আসতে। এখন সেই প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট আসার জন্য ভারত কি আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে, নাকি নির্বাচনের আগেই প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেওয়ার সাথে সাথে তারা আবার একটা প্রতি বিপ্লব করবার চেষ্টা করবে? সেটা আমরা এখনো জানি না। তবে প্রতি বিপ্লবের যে আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়াটা বোধহয় আমাদের উচিত হচ্ছে না। আমি রাজনৈতিক দলগুলোকে বিশেষভাবে বলবো যে আপনাদের এটা মাথায় রাখা উচিত। কিন্তু আমার মনে হয় প্রতি বিপ্লবের আশঙ্কাটা থেকে আপনারা ভুলে যাচ্ছেন যে আবার যদি একটা 111-2 এর মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, যে ওই সময় আর্মি ব্যাকড প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট, মঈন ফখরুদ্দিনের সরকার ছিল, এখন আবার আর্মি ব্যাকড আর একটা প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি আসে, সেটা বাংলাদেশের জন্য ভয়াবহ ব্যাপার হবে। এবং যে রাজনৈতিক দলেরা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছেন, তাদের জন্য এটা খুব ভয়াবহ ব্যাপার হবে। কাজেই আমার মনে হয় সরকার এবং প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং এই ছাত্র জনতা যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, ভ্যানগার্ড ছিল, তাদের সঙ্গে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকা দরকার। একটা যে ভাঙনের সুর আমরা দেখতে পাচ্ছি, এই ভাঙনটা এই শেখ হাসিনার মতো দানবদের এবং ভারতীয় সাম্রাজ্যবাদকে উৎসাহিত করছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার জন্য। কাজে অন্তত এই কথাটা আপনার এখানে আমি একাধিকবার বলেছি যে অ্যান্টি ফ্যাসিস্ট এবং অ্যান্টি ইন্ডিয়ান হেজেমনি একটা ঐক্য হওয়া দরকার, এবং এই ঐক্যটা আগামী নির্বাচন পর্যন্ত টিকিয়ে রাখা দরকার। এখনই নির্বাচনের জন্য আমরা একে অপরের বিরুদ্ধে যদি কথা বলি, আমি রাজনৈতিক দলের কথা বলছি, তারা যদি একে অপরের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন, তাহলে বাংলাদেশের জন্য এটা খুব বিপদের ব্যাপার হয়ে যাবে। তো সেই কারণেই আপনি দেখছেন যে বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে ছাত্রদের মধ্যে, তারা বিভিন্ন রকম স্ট্যাটাস দিচ্ছে এখন তাদের ফেসবুকে। তারা গৃহযুদ্ধের কথা বলছে, আশঙ্কার কথা বলছে, ফাঁসিতে ঝোলার আশঙ্কার কথা বলছে। এই বাচ্চাগুলোকে এগুলো বলতে হচ্ছে কেন? বলতে হচ্ছে কারণ রাজনৈতিক দলের যারা মুরব্বী, সেই মুরব্বীরা তো একতা দেখাতে পারছেন না। তো সেই মুরব্বীরা ভাঙন তৈরি করছেন। এটা দেশের জন্য ভালো কাজ হচ্ছে না। এবং মাহমুদ ভাই, হাসিনার যে নৃশংসতা আমরা অতীতে দেখেছি, এবার যদি সে কোনো ফরম্যাটে যদি কোনোভাবে যদি ঢুকতে পারে বা কোনোভাবে যদি ক্ষমতায়, আপনি আমি বলে লাভ কি? কোন যে রাজনৈতিক দলগুলো এটার ভিকটিম, তারা তো মাফ করে দিয়ে বসে আছে হাসিনাকে। সেই রাজনৈতিক দলগুলোকে বোঝাবে কি? আপনি আমি তো ডিসিশন মেকার না। আমরা সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারি, আমি এখন পত্রিকা বের করবো, সেখানে আমি লিখে আমার মতামত জানাতে পারি, কিন্তু পলিটিক্যাল মাস্টার কারা? রাজনৈতিক দলগুলো পলিটিক্যাল মাস্টার। তো সেই রাজনৈতিক দলগুলো যদি হাসিনার মতো একজন ভয়াবহ দানব, মানে এই শতকের সব থেকে ঘৃণ্য ফ্যাসিস্ট শাসক, তাকে ক্ষমা করে দিতে চায়, এবং সেই দলকে, যে দল নাজি পার্টির মতো নৃশংস বাংলাদেশে, সেই পার্টিকে তারা ইলেকশনে চায়, তারা বলতে চায় যে জনগণ তাদেরকে রিজেক্ট করুক। আপনাদেরকে নির্বাচন করতে দিয়েছিল নাকি গত 16 বছর? সব বলে গেছেন। কি তাদের যুক্তিটা হচ্ছে আওয়ামী লীগ যা করেছে আমরা কি তাই করব? এই সমস্ত যুক্তি হাস্যকর যুক্তি। আপনারা আবার বুঝবেন যখন সব হারাবেন, তখন বুঝবেন আপনারা। কারণ এরকম কথা তো জার্মানিতে বলে নাই যে ঠিক আছে আসুক না, নাজি পার্টি থাকুক না, ইলেকশনে জনগণ তাদেরকে রিজেক্ট করবে। আপনারা বলছেন কেন? নাজি পার্টির থেকে ভালো কিছু নাকি আওয়ামী লীগ? তাহলে আপনারা কেন বলছেন এই দলের কথা যে তাদেরকে জনগণ, অন্তত আমি তো মনে করি নিষিদ্ধ করতে যদি নাও চান, কয়েকটা টার্ম তো তাদেরকে নির্বাচনের বাইরে রাখা উচিত।
এটা তো মিনিমাম করা উচিত, তো সেটাও আপনারা চাচ্ছেন না। এখন ভিতরের কাহিনী তো আমরা জানি না, যে ভিতরে জিওপলিটিক্যালি কি হচ্ছে, কোন দলের সাথে কোন দেশের আলাপ আলোচনা চলছে, এটা তো আপনি আমি কেউ জানি না, সেটাই দলগুলো জানে, জামাতের নেতারা জানে আর বিএনপির নেতারা জানে যে তারা কাদের সাথে কথা বলছে। তবে মাহমুদ ভাই ধরেন আমাদের জনগণ, আমাদের ছাত্র জনতা বা ধরেন আমাদের পুলিশ বাহিনী বা আমাদের সেনাবাহিনীর সৈনিক, মিড লেভেলের অফিসার, জুনিয়র অফিসার, যারা এই বিপ্লবকে আসলে মূলত সফলতার দিকে নিয়ে গেছে, তারা যদি ঐক্যবদ্ধ থাকে, তারা যদি আবারও না বলে যে না এইভাবে হবে না, আমার মনে হয় যে মানে যে আন্দোলন বা যে সংগ্রাম চলছিল, যে আন্দোলন, যে অভ্যুত্থানের মানে মাধ্যমে এই বিজয়, সেটি আসলে শেষ হয় নাই। আমার মনে হয় যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নাহলে বিপদ কিন্তু ভয়ঙ্কর। না, আমি হাসপাত একটা কথা বলি, আজকেই তো ছাত্ররা বলেছে, আমি দেখেছি, যে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা হচ্ছে ছাত্র নেতাদের অবস্থান। এখন বিএনপি কি এই অবস্থানের বিরুদ্ধে? জামাত কি এই অবস্থানের বিরুদ্ধে? আপনি এখন এখন কিন্তু একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। ছাত্র নেতারা বলছে যতদিন না বিচার হবে, বিচার না হওয়া পর্যন্ত এরা রাজনীতিতে ফিরতে পারবে না। আমি তো মনে করি এটা খুব যৌক্তিক কথা বলেছে ছাত্ররা। আপনার মনে হয় না জি, এরা খুব যৌক্তিক কথা বলছে? যে অবশ্যই বিচার না করে এই দলকে কিভাবে আপনি পলিটিক্যালি রিহ্যাবিলিটেট করতে চান? কেমন করে এই প্রস্তাব আপনারা করতে পারেন বিচারের আগে? হ্যাঁ, যদি রাজনীতিতে ফিরতে আসে, ফেরেও, সেটা তো বিচার হওয়ার পরে হতে হবে। আর আপনি এখনই বলছেন যে তাদেরকে দিয়ে আপনি নির্বাচন করবেন, তাদেরকে সাথে দিয়ে। আমি তো ভাই রাজনীতিবিদ না, আমি এদের পলিসি আমি বুঝতে পারি না, কিন্তু এই পয়েন্টে আমি ছাত্রদের সাথে একমত সম্পূর্ণ, যে বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাদের রাজনৈতিকভাবে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই। বিচার সম্পন্ন হবে, তারপরে তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা দেখাবে, ক্ষমা চাইবে, তারপরে নির্বাচনে অংশগ্রহণের প্রশ্ন আসা উচিত। এখন এটা হবে কি হবে না, সেটা আপনি আমি বলতে পারবো না। এবং আমরা মাহমুদ ভাই প্রায় ১ ঘন্টা কথা বলছি। আমার তো মনে হয় যে যারা আন্দোলনের সাথে ছিল, যারা ছিল না, প্রশাসন, পুলিশ, আর্মি বা প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় যে ওই যে আওয়ামী লীগ বলতো না যে আওয়ামী লীগ যদি পতন হয় ২ লাখ লোক এক রাতে মারা যাবে। যদি কোনো কারণে আওয়ামী লীগ ব্যাক করে ২ লাখ না ৫ লক্ষ লোক এক রাতে মারা যাবে। এবং আওয়ামী লীগের ভয়াবহতা, নৃশংসতার ইতিহাস তো আমরা জানি। তো আপনার শেষ মন্তব্য মাহমুদ ভাই। আমার শেষ মন্তব্য একটাই, আগামী নির্বাচন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি ফ্যাসিবাদ বিরোধী দল, ছাত্র নেতারা যারা এই আন্দোলনে ভ্যানগার্ড ছিল, এবং সেনাবাহিনী, তাদের একটা ঐক্য থাকা দরকার আগামী নির্বাচন পর্যন্ত। নির্বাচনে আপনারা যত ইচ্ছা প্রতিদ্বন্দ্বিতা করেন, এবং এই ঐক্যটা রাখতে হবে বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থে এই ঐক্য রাখতে হবে। কাজেই আপনাদের মধ্যে যতই মতবিরোধ থাক না কেন, আপনারা এই বেসিক পয়েন্টে আপনারা ইউনিফাইড থাকেন। এবং এই ক্ষেত্রে আমি প্রফেসর ইউনূসকে কিন্তু দায়িত্ব বেশি দিতে চাই, কারণ তিনি সরকারে আছেন। এই যে ইউনিটির জায়গাটা, এই ইউনিটির জায়গাটা ক্ষেত্র তৈরি করার জন্য তাকেই উদ্যোগ নিতে হবে। তার এটা বলা যথেষ্ট না যে বিএনপি চেয়েছে তাই আমি আওয়ামী লীগকে ইলেকশন করতে দিচ্ছি, এটা যথেষ্ট না। কারণ কেন যথেষ্ট না আমি বলি, কারণ ছাত্ররা অলরেডি আজকে বলে দিয়েছে, কি বলেছে, যে আমরা বিচারের আগে এদেরকে ইলেকশন করতে দেবো না। ইউনূস সাহেবদের আগে বলেছিলেন তার নিয়োগকর্তা ছাত্ররা, বলেছেন না, তিনি প্রথমেই বলেছেন আমার নিয়োগকর্তা ছাত্ররা। তাহলে আপনি যে বললেন যে বিএনপি চেয়েছে এই জন্য আওয়ামী লীগকে আমি ইলেকশনে আসতে দিচ্ছি বা ইলেকশন করবে, তো আপনার আর এক স্টেক হোল্ডার, আপনার নিয়োগকর্তা ছাত্ররা তো বলছে অন্য কথা। তো এই দুটো আপনি মেলাবেন কি করে? তো সুতরাং এই সমস্ত ইস্যুতে আমি মনে করি প্রফেসর ইউনূস শুড টেক দ্য ইনিশিয়েটিভ, এবং সবাইকে ডেকে একটা ঐক্যবদ্ধ নীতি, একটা ঐক্যমতে পৌঁছানো দরকার। সেই ঐক্যমতের বেসিসটা হওয়া উচিত যে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা একটা খুবই চমৎকার নির্বাচন করব যেখানে সবাই ভোট দিতে পারবে, এবং আওয়ামী লীগের বিচার সম্পন্ন হওয়ার পরে তাদের পলিটিক্যাল রিহ্যাবিলিটেশন শুরু হবে। এই ব্যাপারে আমার মনে হয় বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। আমি অন্তত আহ্বান জানাবো, এবং আবারও প্রফেসর ইউনূসের প্রতি আহ্বান রাখছি যে তিনি যেন এই ব্যাপারে সবাইকে কাছে আনা, একমত হওয়ার জন্য তিনি ইনিশিয়েটিভ নেন। আর আমার মনে হয় মাহমুদ ভাই যে পাশাপাশি যে উপদেষ্টা পরিষদে বিপ্লবের চেতনাকে ধারণ করেন বা এই উপলব্ধিটা যাদের আছে তাদেরকে নেওয়া উচিত, এটা রিশাফল করা উচিত, মানে যেটি বারবার দরকার, না হলে তো হবে। এটা খুব বিতর্কিত মন্তব্য আপনার, এটা আপনার আমার এই মন্তব্য না করাই বোধ হয় শ্রেয়।
কারণ ওই যে একটু আগে বললাম, এটা বললে পরে এটার মিনিং অন্যরকম হয়ে যায়। মিনিংটা অন্যরকম। কাজেই ভাই, আপনি যাকে ইচ্ছা তাকে উপদেষ্টা বানান, ইউনূস সাহেব, আমাদের কিছু যায় আসে না, আমাদের কাজটা হলেই হলো। ওই যে একটা কথা আছে না, যে বিড়াল সাদা না কালো এটা গুরুত্বপূর্ণ না, মূল কথা হলো বিড়াল ইঁদুর মারতে পারে কিনা। আপনি যাকে ইচ্ছা উপদেষ্টা বানান, কিন্তু কাজগুলো যেন রাষ্ট্রের চলে, কিন্তু এটা মাহমুদ হচ্ছে। ভাই, উপদেষ্টা বেড়ালরা তো ইঁদুর মারতে পারতেছে না, আমরা তো দেখতেছি 100 দিন তো দেখলাম। এই জন্যই বারবার এই কথাটা বলতে হয় যে রিশাফল করেন, গোছান, যারা চেতনাকে ধারণ করে তাদেরকে বসান, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টদের বাদ দেন, 111-এর সঙ্গে সংশ্লিষ্টদের বাদ দেন, না হলে আপনার লক্ষ্য আপনি অর্জিত হবে না। এটা পদে পদে বাধা সৃষ্টি করবে। তো যাই হোক মাহমুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। শারীরিক অসুস্থতা নিয়েও আপনি যোগ দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা নিকট ভবিষ্যতে আবারও আলোচনায় বসবো। ইনশাল্লাহ। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনার এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবে। অত্যন্ত জটিল পরিস্থিতি বাংলাদেশের, সরকারের 100 দিন, যে প্রসঙ্গগুলো আমরা আলোচনা করলাম, আসলে কোনোভাবেই ছাত্রদের এই প্রায় 2000 ছাত্রের জীবন, প্রায় 300-400 ছাত্রের অন্ধত্ব, বঙ্গুত্ব, এই সবকিছুর পরে আমরা কখনোই কোনোভাবেই আওয়ামী লীগের যে বর্বরতা, আওয়ামী লীগ যে নৃশংসতা, সেটিকে মাথায় রেখে আমরা কখনোই আওয়ামী লীগকে অন্তত আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কোনো সুযোগ দেওয়া উচিত বলে মনে করি না। ছাত্রদের যে দাবি, তাদের বিচার হতে হবে আগে। বিচারের দ্বারা অপরাধীরা শাস্তির মুখোমুখি হওয়ার পরে হয়তো বাংলাদেশের জনগণ বিবেচনা করবে আওয়ামী লীগ কি নির্বাচন করবে, রাজনীতি করবে কি করবে না। তার আগ পর্যন্ত তাদের প্রতি সহমর্মিতা দেখানো, আমার মনে হয় যে কোনো রাজনৈতিক দলের সেই ম্যান্ডেটও নাই, সেই অধিকারও নাই যে আওয়ামী লীগের প্রতি সহমর্মী হওয়ার, আওয়ামী লীগকে রাজনৈতিক প্যাসেজ দেয়ার।